তো হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো ভালো থাকারই কথা। বাড়িতে বসে ক্লাস করছো তো ভালোই আছে তো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট সিজার। তো আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ দা। আজকে হচ্ছে যে একটা নতুন চ্যাপ্টার, নতুন জোস নিয়ে শুরু করবো আমরা। তো চ্যাপ্টারটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টার সম্বন্ধে কিছু কথা না বললেই না। তো আমরা যখন ইলেভেনে পড়েছিলাম তো তখন আমাদের টিচার বলেছিল যে যে এটা একটা এমন একটা চ্যাপ্টার, এটা যদি ইলেভেন শুরুর প্রথমে যদি করানো হয় তো নাকি অনেক ছেলেরা সায়েন্স কেটে দেয়। ঠিক আছে। তো তাই জন্য ওটা আমাদের প্রথমে করাতেন। তো দেখো তো আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কতটা ভীতি বা কতটা ভয় তো কাটাতে পারতো দেখতেই পাবে তোমরা। তো আজকে প্রথমে পুরো বেসিক কয়েকটা দেখো, পুরো বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো, ঠিক আছে। তো সে দায়িত্ব আমার। আর এই চ্যাপ্টারে যা ভয় ভীতি আছে তো তোমরা তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো এর দায়িত্ব আমার পুরোপুরি, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আর এই চ্যাপ্টার আজকে তো পুরো বেসিক বেসিক ক্লাসটা নেবো, পুরো বেসিক কিছু টার্মস আছে সেগুলো জানবো। তো এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে টপিকটা সেটা হচ্ছে মূল কনসেপ্ট। মূল কনসেপ্ট এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট টার্ম। আর এই মূল কনসেপ্ট না জানলে তোমরা ইলেভেন টুয়েলভ মানে ইলেভেন পুরোটা আছে, তারপর টুয়েলভে প্রত্যেকটা জায়গাতেই মূল কনসেপ্ট, ঠিক আছে। তো মূল কনসেপ্টটা তো আরো জোর দিয়ে বলবো, তো বাকিগুলো সব পুরো বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো তোমাদের। চলো তো কথা কম কাজ দিচ্ছি, চলো আমি স্টার্ট করলাম। স্টার্ট করে দিই চলো। তো প্রথমে আজকে কি কি টপিক কভার করবো সেটা আগে দেখে নিই একবার। টপিকটা ছোট করে একবার দেখে নিই আগে চলো। তো প্রথমে দেখবো, তো তোমরা নাইন টেন আশা করি পদার্থ সম্বন্ধে পারে, আশা করি তোমরা সবাই জানো যে পদার্থ সম্বন্ধে সবার একটা বেসিক আইডিয়া আছে, ঠিক আছে। তো তবুও আমি একটা পদার্থ সম্বন্ধে একটা ছোট মতো বলে দেবো। পদার্থ, পদার্থ, ঠিক আছে। পদার্থ বা ম্যাটার। এরপরে কিছু রাসায়নিক সংযুক্তি সহ কিছু টার্ম। রাসায়নিক সংযুক্তি মানে আহ, রাসায়নিক সংযুক্তি নিয়ে কিছু টার্ম বলবো। তো রাসায়নিক সংযুক্তি সংযোগের মানে রাসায়নিক সংযোগের সূত্র আছে, ঠিক আছে। যে মিথানুপাত, গণানুপাত, এইসব অনেক কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো রাসায়নিক সংযোগ সূত্র, সংযোগের তো আর কি নিয়ে কথা বলবো। এবার হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকটা যেটা বলেছিলাম যে মূল কনসেপ্ট, ঠিক আছে। তো মূল কনসেপ্ট এটা হচ্ছে একবারে কি বলবো, মারাত্মক ইম্পর্টেন্ট মূল কনসেপ্ট। তারপরে বলবো তারপরে কিছু লিমিটিং রিয়েজেন্ট, এই সরি, স্থূল সংকেত, এম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। স্থূল সংকেত আর হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত আর আণবিক সংকেত। আরেকটা কি আছে, লিমিটিং রিয়েজেন্ট। তো লিমিটিং রিয়েজেন্ট বলতে এই মূল কনসেপ্টের একটা ছোট বলতে পারি পার্ট, যে মূল কনসেপ্টের ছাড়া এই লিমিটিং রিয়েজেন্ট এগুলো কিন্তু হবে না। লিমিটিং রিয়েজেন্ট বা পর্যাপ্ত কিছু একটা, লিমিটিং রিয়েজেন্ট। আর শেষে কি আছে, আর হ্যাঁ, এই চ্যাপ্টারে তোমার লিমিটিং রিয়েজেন্ট ছাড়াও আরেকটা যেটা আরেকটা এই মূল কনসেপ্ট লিমিটিং রিয়েজেন্ট, আরেকটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম বা গাঢ়ত্ব সম্পর্কিত কিছু টার্ম নিয়ে কথা বলবো। কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এর মধ্যে কি কি আছে একটু বলে দিই ছোট করে প্রত্যেকটা টপিক। তো আজকে আমরা শুধুমাত্র বেসিক, জাস্ট বেসিক, মানে আজকে চ্যাপ্টারটা ধরে নিলে তোমরা, আমরা কিছু চুরি করবো না, জাস্ট বেসিক কিছু এই পদার্থ নিয়ে কথা বলবো। কারণ পদার্থ নিয়ে তোমরা সবকিছুই জানো, আশা করি সবাই সবটাই জানো। তবু একবার জাস্ট রিভিশনের জন্য, যেহেতু কনসেপ্ট যে চ্যানেল না, তো সেখানে কনসেপ্টটাকে বিল্ড করতে হবে বেসিক থেকে পুরো প্রো লেভেল পর্যন্ত, প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাবো। তো দেখো, কনসেন্ট্রেশন টার্মের মধ্যে কি আছে, মোলারিটি আর পড়বে। মোলারিটি, নর্মালিটি, নর্মালিটি, ইকুইভ্যালেন্ট ওয়েট, আর কি আছে, মোলারিটি, মোলারিটি। তো তো যখন এটা নিয়ে কথা হলো, তো তখন এটা, এখন এটসেট্রা, এখন অনেক কিছু আছে। তো এখানে অনেক কিছু বলার আছে। তো আগে তো আমরা পদার্থ নিয়ে দেখো, তো এই পদার্থ কি, পদার্থ সম্বন্ধে সব কিছুই তোমরা সব আশা করি জানো।
তবুও আমার যেহেতু বেসিক থেকে বলেছিলাম, তো বেসিক থেকে কিছু কথা বলবো। তো পদার্থ, রাসায়নিক সামগ্রিক সূত্র নিয়ে কথা বলবো। তো আজকে ধরে নাও, এটা হচ্ছে টপিক বলতে, এটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারে কি কি টপিক আছে এটা নিয়ে কথা বলবো। তো আজকে পড়াবো যেটা আছে এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের ডিউরেশন খুবই কম হতে চলেছে, ঠিক আছে? তো মুছে দিলাম, ঠিক আছে? দেখো, আমরা পদার্থ মানে আমরা কি জানি না? পদার্থ মানে আমরা যেটা বুঝি যে যার কিছুটা পরিমাণ ভর আছে, যার কিছুটা পরিমাণ প্রকৃতিতে কিছুটা পরিমাণ যে কিছুটা জায়গা দখল করে, ঠিক আছে? কিছুটা পরিমাণ জায়গা দখল করে, যা ইন্দ্রিয় গ্রাহ্য। মানে ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি, মানে আহ, কি বলবো, এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় দ্বারা, মানে কি বলবো, স্পর্শ বা স্পর্শ করতে পারে, এরকম একটা টাইপ যে ইন্দ্রিয় গ্রাহ্য। যার কিছুটা পরিমাণ ভর আছে, মানে মাস আছে, কি যে কিছুটা পরিমাণ প্রকৃতিতে আমাদের প্রকৃতিতে কিছুটা পরিমাণ জায়গা দখল করে। আর যদি যা ইন্দ্রিয় গ্রাহ্য তাকে আমরা বলি হচ্ছে যে পদার্থ। তো পদার্থ জানলেই তো হবে না, তো পদার্থের কিছু শ্রেণীবিন্যাস আছে। তো কয় প্রকার কি কিছু হলো সেটা দেখে নেবে ছোট করে। পদার্থ বা ম্যাটার। পদার্থ বা ম্যাটার। তো প্রথম যে ভাগটা করবো সেটা হচ্ছে যে ভৌত পদার্থ, মানে ভৌত শ্রেণীবিন্যাস আর রাসায়নিক শ্রেণীবিন্যাস। প্রথম যেটা, এটা ভৌত শ্রেণীবিন্যাস আর রাসায়নিক। রাসায়নিক। তো ভৌত আর রাসায়নিক শ্রেণীবিন্যাসের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, তো সেই ভাগগুলো নিয়ে কথা বলবো, তারপরে তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরে যাবে যে কেন ভৌত রাসায়নিক, কেন ভাগগুলো, ঠিক আছে? তো দেখো, ভৌত রাসায়নিক, এই ভৌত পদার্থের ভৌত শ্রেণীবিন্যাসের আন্ডারে আরো কয়েকটা ভাগ আছে, যেটা তোমরা সকলেই জানো যে তিনটে কঠিনের তিনটে কি হয়, এই পদার্থের তিনটে কি হয়, যে কঠিন, তরল। তো কঠিন, তরল, গ্যাসীয়, এটা তুই ক্লাস ওয়ান থেকে জেনে এসেছিস, তোর বাচ্চা বেলা থেকে। তো কঠিন মানে এরকম একটা ধরনের পাত্র আছে, তার মধ্যে মানে কিছু একটা আছে, তার মধ্যে এরকম পদার্থের এই অণুগুলো হচ্ছে, কঠিন পদার্থের অণুগুলো এরকম গায়ে গায়ে আছে। এটা কঠিন। তরলের ক্ষেত্রে দেখছি তরল। তো কঠিন হচ্ছে যে, কঠিন একটা বলতে পারো আকার, বা বলতে পারে কিছু একটা যাই হোক একটা এবড়ো খেবড়ো হোক, যাই হোক একটা আকার মোটামুটি দেখতে পারি। কিন্তু তরলটা কি হয়, তরলকে আমি এই পাশে রাখলাম, তো এই পাশে রাখা ধারণ করি, তো এর অণুগুলো আরেকটু দূরে দূরে থাকবে, এরকম ব্যাপারটা একটু দূরে দূরে। গ্যাস হলে কি হবে, গ্যাস তো হলে এরকম খোলা রাখা যাবে না, গ্যাস কি করবে, ও যেই একটু মানে এই পাবে, ফাঁকা পাবে, তো উড়ে চলে যাবে। ওটা ফাঁকি বেড়েছে, তো এই কি করতে, বোতলের মধ্যে কি করে রাখতে হবে? তো ধরে নাও এরকম একটা নিলাম, তো ছিবিটা দেওয়া, তো এর মধ্যে কি আছে, গ্যাস অণুগুলো আরো দূরে দূরে। তো এটা আঁকার কারণটা হচ্ছে যে, দেখতে পাচ্ছি কঠিনে যে যে পরমাণু বা অণুগুলো আছে, এদের মধ্যে কি হচ্ছে, একটা শক্তিশালী আকর্ষণ বল আছে। তো শক্তিশালী আকর্ষণ বলের জন্য কি হচ্ছে না, এটা হচ্ছে ঘন সন্নিবেশ আছে, তো তাই জন্য এটা কঠিন পদার্থ, ঠিক আছে? তরলে কি হচ্ছে, কিছুটা পরিমাণ, মানে কিছুটা অণুগুলো কিছুটা দূরে দূরে আছে, মানে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স আছে মোটামুটি। তো তাই জন্য দেখো, এটা হচ্ছে যে একটু একটু দূরে আছে, মানে ওই জন্য এটা তরল, তাই তো? তাই জন্য এটা তরল। গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে না, গ্যাসের ক্ষেত্রে এই অণুগুলোকে ধরাই যাচ্ছে। মানে এই তরলে যেমন মোটামুটি একটা কাছাকাছি ছিল, গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে যার জায়গায় আছে, মানে এরা ধরে নাও পুরো ফ্রিডম,
তো এদেরকে কেউ বকাঝকা কেউ নেই, এরা হচ্ছে যে যে যার মতো করছে, এক্ষুনি যদি সিভিটা তুলে দিই এরা সব উড়ে চলে যাবে, ঠিক আছে। তো এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, এরা মানে হচ্ছে যেদিক সেদিক যেতে পারে। তো এদের মধ্যে এই কঠিনের মধ্যে সব থেকে হচ্ছে যে আকর্ষণ বলটা সব থেকে বেশি, তারপরে হচ্ছে যে তরল, তারপর হচ্ছে গ্যাস। বোঝা গেছে আশা করি। তো সব ছোট ছোট করে বলে দেবো। তো আর এই রাসায়নিক যে শ্রেণীগুলো সেটা হচ্ছে বিশুদ্ধ, আর একটা হচ্ছে সমসত, বিশুদ্ধ আর হচ্ছে যে অবিশুদ্ধ। তো বিশুদ্ধ আর একটা হচ্ছে কি অবিশুদ্ধ। তো বিশুদ্ধ অবিশুদ্ধ, তো এটা কি আমরা অবিশুদ্ধ মানে এটাকে বলতে পারি মিক্সড বা মিশ্রণ নাকি? অবিশুদ্ধ মানে কি তাতে কিছু কিছুটা পরিমাণ কিছু অন্য কিছু মিশে যায়, তাই তো জন্য তাকে মিশ্র বলছি। তো তাই জন্য ওটাকে আমরা অবিশুদ্ধকে ওটা মিশ্র বলছি, ঠিক আছে। তো এবার দেখো এই যে বিশুদ্ধ যেটা আছে, তো বিশুদ্ধ কি কি হতে পারে? বিশুদ্ধ আবার হচ্ছে যে বিশুদ্ধ মানে এতে এক প্রকারের কিছু একটা আছে, ঠিক আছে। তো দেখো বিশুদ্ধকে আবার এই বিশুদ্ধ ব্যাপারটা বুঝতে হবে একটু পরে। তো এর একটা ভাগ যেটা আছে বিশুদ্ধ, যেটা ভাগটা হচ্ছে কি এই বিশুদ্ধকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা যে মৌলিক, মৌলিক বিশুদ্ধ পদার্থ আর একটা যৌগিক বিশুদ্ধ পদার্থ। এবার মৌলিক আর এই যৌগিকের ব্যাপারটা কি, তো এটা সম্বন্ধে আমি আসছি, চল। দেখো মৌলিক আর যৌগিক মানে, দেখো এক্সাম্পল বোঝাতে হবে, এক্সাম্পল থ্রু কনসেপ্ট হবে কিন্তু। এটা কি একটা দিলাম সোডিয়াম, এটা কি পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, এটা দিলাম। তো এরা কি হচ্ছে পরমাণু, এরা কি এটা পরমাণু, একটা পরমাণু। তো হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটা কি পরমাণু। তো এখান থেকে যখন এখানে গেলাম হাইড্রোজেন, এটা কি হলো হাইড্রোজেন গ্যাস। তো এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে অণু, ঠিক আছে। আবার একটা বললাম যে অক্সিজেন, O2। তো মৌলিক বিশুদ্ধ পদার্থ মানে এটা বোঝাচ্ছে যে যখন কোনো পরমাণু বা অণু মানে হচ্ছে বিশুদ্ধ বলতে মানে মৌলিক বিশুদ্ধ মানে জাস্ট একটা এক প্রকার এক প্রকারের পরমাণু নিয়ে গঠিত কোনো গ্যাস হতে পারে, বা সেই এক প্রকারের সেই পরমাণু বা ওটাই হতে পারে। মানে বলতে চাইছি যে এক প্রকার জাস্ট মানে এর সাথে কোনো অন্য কিছু যেন না থাকে, এটা হচ্ছে সিঙ্গেল। মানে সোডিয়াম থাকলে এরকম সোডিয়াম একা, এটা হচ্ছে মৌলিক পদার্থের নামটা হচ্ছে। তো যখন হচ্ছে যে এটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর অক্সিজেন এই যে পরমাণুগুলো এরা হচ্ছে এক একটা মৌলিক পদার্থ। কিন্তু যখন এই যে হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যাচ্ছে, এটাও একটা মৌলিক পদার্থ, কারণ এতে কি এতে এক প্রকারেরই দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তাই জন্য এটা মৌলিক পদার্থ। আরো আছে নাইট্রোজেন নিয়ে নাও। তো নাইট্রোজেন কি নিয়ে লিখবে, নাইট্রোজেন N2। তো এরা কি হচ্ছে এক প্রকারের, দেখো এগুলো অণু। তো অণু হতে পারে, পরমাণু হতে পারে, সেটা নিয়ে আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে যে এক প্রকারের থাকতে হবে, এক প্রকারের অণু হতে হবে, অথবা যে কোনো পরমাণু। বুঝতে পারলে আশা করি, বোঝা গেছে। তো যৌগিক পদার্থ, আচ্ছা এখানে যদি বলি যে এসো, এসোটো কি, এখানে দুই প্রকারের পরমাণু নিয়ে গঠিত, একটা সালফার একটা হচ্ছে অক্সিজেন। তো সালফার ডাই অক্সাইড হচ্ছে যে এই মৌলিকের আন্ডারে পড়ছে না। তো এটা হচ্ছে যৌগিক মানে জটিল, বুঝতে পেরেছো তো, কমপ্লেক্স, ঠিক আছে। তো এর আন্ডারে কি পড়ছে, এই এসো2 এক্সাম্পল দেন, এসো2, H2O, কার্বন ডাই অক্সাইড। মানে কতগুলো মানে কতগুলো অ্যাটম বা কতগুলো পরমাণু নিয়ে গঠিত আমার সেটা দেখার দরকার নেই, জাস্ট এই যদি একটা পরমাণু বা এক প্রকারের পরমাণু দ্বারা গঠিত কোনো অণু যদি হয় সেটা মৌলিক পদার্থ। আর যদি কোনো যদি দুই প্রকার বা তার বেশি, দুই বা ততোধিক প্রকারের যদি কোনো পরমাণু নিয়ে গঠিত কোনো অণু হয়, তো সেটাকে আমরা বলবো যৌগিক পদার্থ। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো মৌলিক আর যৌগিকের ব্যাপারটা বোঝা গেছে। এবার অবিশুদ্ধ বা মিশ্রণ, বা এটাকে আমরা দুই ভাগে ভাগ করে, এটা কি একটা সমতত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমতত্ব মিশ্রণ। তো দেখে নেওয়া যাক তো এটাকে কিভাবে বলি।
আচ্ছা, অসমতত্ব মিশ্রণ সেটাতে আছে। আচ্ছা, এটা করবি, আমি কিছুই বলবো না, জাস্ট এক্সাম্পল দেবো, তো হয়ে গেছে আমার কাজ। অসমতত্ব, তুমি চাইলে আমার সাথে বলতে পারো, ঠিক আছে? তো সমতত্ব মিশ্রণ মানে এটা এমন একটা মিশ্রণ, এটা হচ্ছে চোখে দেখা যায় না, বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ওটা চোখে দেখা যায় না, ঠিক আছে? তো চোখে দেখা যায় না মানে এমন একটা মিশ্রণ, যেমন ধরে নাও উম, তোমরা শরবত করছো, তো শরবতের জন্য তাদের কি দাও? প্রথমে চিনি দাও, নুন দাও, এইসব দাও। তো যখন গুলে যায় ব্যাপারটা, তো তোমরা দেখতে পাবে যে এই দেখো চিনি আলাদা আলাদা হয়ে আছে, তো নুন আলাদা আলাদা হয়ে আছে, দেখতে পাও? তো দেখতে পাও না, তো তাই জন্য এটা সমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণে তোমরা এই নিতে পারো যে চিনির জৈব দ্রবণ, এক্সাম্পল। এক্সাম্পল কে মেরা আমি ই এক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে তোমরা ই এক্স থেকে তোমরা তোমাদের এক্স ভেবে বেরো, ঠিক আছে? আমার বহুত সমস্যা আছে। ই এক্স মানে এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল, নট এক্স। তো চিনির দ্রবণ, চিনির দ্রবণ বলতে পারি। তো আরো অনেক কিছু এক্সাম্পল আছে, সর্বোচ্চ চাই সেজন এটসেট্রা। সমস্ত মিশ্রণের ব্যাপারে বোঝা গেছে যে এমন একটা মিশ্রণ যেটা হচ্ছে চোখে দেখা যায় না। আহ, 2 নম্বর হচ্ছে যে এদেরকে আলাদা করা যায় না। ব্যাপারটা এটা যে আলাদাও করা যাবে না। তো অসমসত্ব মিশ্রণের আন্ডারে কি পড়ছে? যে অসমসত্বের আন্ডারে যেটা পড়ছে, অসমসত্ব, এর এক্সাম্পল যেটা দিলাম, ধরলাম তোমাদের বাড়িতে মসুর ডাল আছে। তো মসুর ডাল আর চিনি কি করবে? মাকে না বলে এটা করবে, কারণ মা জানতে পারলে তো বুঝতে পারছে কি হবে, যে মুসুর ডাল আর হচ্ছে চিনি দুটো কি করবে একসাথে একটা বাটিতে করে, এক মুঠো মুসুর ডাল নেবে আর কিছুটা পরিমাণ চিনি নেবে, দুটো কি করবে একসাথে মিক্স করে দেবে, ঠিক আছে? দিয়ে এবার দেখবে ওরা কি হচ্ছে, তখন অসম সূত্রের মিশ্রণ এটাই যে ওটাকে অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায়, বা অনুবীক্ষণ যন্ত্র বা তোমরা এমনি চোখে দেখতে পাবে, ঠিক আছে? তো কি হচ্ছে, আমি ধরলাম আহ, কি বলে ডাল ও চিনি, ডাল ও চিনির মিশ্রণ, চিনির দানার মিশ্রণ, অসম মিশ্রণ। কেন দেখো বললাম, কারণ তুমি ডাল আর চিনি দেখবে তোমরা আলাদা করতে পারবে, আবার খালি চোখে সুন্দরভাবে দেখা যাবে যে এই ডাল এটা চিনি। তো পরে মায়ের কাছে বকুনি খেতে পারে, সেটা আমার দায়িত্ব নেই। তো এটা হচ্ছে যে একটা, আরো অনেক কিছু এক্সাম্পল আছে। তুমি আহ, বালির সাথে বালির সাথে তুমি হয়তো কি বলতে হবে, বালির সাথে লোহা গুলো বা কি বলে যায়, বালির সাথে এটা করতে পারে, বালির সাথে চিনি গুঁড়ো, ডালের সাথে এরকম এটসেট্রা, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে, এটসেট্রা ইটিসি। তো সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ ব্যাপারটা বোঝা গেল, যে সমসত্ব মিশ্রণ মানে না চোখে দেখা যাবে, এর দ্রবণটা চোখে দেখা মানে চোখে দেখা যাবে না বলতে এই যে আলাদা আলাদা ভাবে যে আহ, চিনি অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম, ওগুলো আলাদা আলাদা ভাবে করে দেখা যাবে না। তো এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণটা কোনটা? না, অসমসত্ব মিশ্রণটা হচ্ছে যে অসমসত্ব মিশ্রণটা হচ্ছে যে যেখানে ডাল বা যে যেগুলোর মিশ্রণ হবে সেগুলোকে আলাদা আলাদা করে দেখা যায়। তো তোমরা চাইলে সেটাকে আবার আলাদা করতেও পারো, ঠিক আছে? মিশ্রণ থেকে আলাদা করতে পারো, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো যৌগিক পদার্থ, আরেকবার পুরো থিমটা বলেছি দেখো, যে যৌগিক পদার্থটা কি? যৌগিক পদার্থটা যে এমন একটা যে যেটা এই যৌগিক মানে তোমরা ভেবে নাও এটা কম মানে কমপ্লেক্স, এদের কি বলবো, এটা জটিল মানে জটিল একটা ব্যাপার। জটিল মানে এদের বিভিন্ন ধরনের লোক থাকবে, একটা সালফার আছে, একটা অক্সিজেন আছে, ঠিক আছে? আর মৌলিক মানে কি হচ্ছে, মৌলিক মানে আমি বলেছিলাম যে একটা পরমাণু, একটা পরমাণু, আবার একই পরমাণু দ্বারা গঠিত কোনো অণু বলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। বোঝার চেষ্টা করি, ক্লিয়ার? ক্লিয়ার হওয়ারই কথা। তো দেখো, কঠিনতরল গ্যাসেতে কি বলেছে, কঠিনের এই যে অণু বা পরমাণুগুলো, এরা হচ্ছে পরস্পরের সাথে ঘন সন্নিবিষ্ট থাকে, এদের মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি, ঠিক আছে? এদের বেশি, তো এর বিচরণ ক্ষমতা খুব কম, এর আবার বিচরণ ক্ষমতা একটু বেশি, এর আরো বেশি, কারণ এরা বেশি ছোটাছুটি করতে পারবে, এদের বাঁধন আনবে, ঠিক আছে? তো এদের ডানা গজিয়েছে, তো এরা উঠতেই পারে, ঠিক আছে? তো এটা গ্যাসীয়, তাই জন্য এটা ধরো এটা হচ্ছে কঠিন। তো সব থেকে আকর্ষণ বল কোথায় বেশি, না এখানে বেশি, ঠিক আছে? আকারে কি বড় হয়, আকারে বোঝা গেছে? তো দেখো, পদার্থ সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বোঝা গেছে। তো দেখো, পদার্থ সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিলাম, এটা বোঝা গেছে নাকি দেখো, দেখে নাও একবার। এটা জাস্ট, এগুলো জাস্ট গল্পের মতো শুনলে, এটা কিছু মুখস্থ করার কিছু দরকার নেই, গল্পের মতো শুনলে ব্যাপারটা যা বুঝলে ওটাই মাথায় থাকবে, আর কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে? আমি তো বললাম তোমাদের তো এটা এটা করছি। আহ
বেসিক, এটা আমার দায়িত্ব, 100% গ্যারেন্টি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো এটা তুলে নাও নিজের মতো করে, শর্ট নোট করে নাও। ঠিক আছে, মুছে দেবো এবার আমি। চলো, তুলে নাও তো। তো চলো এবার হচ্ছে যে আমরা, আমি এক্ষুনি পদার্থ পদার্থ নিয়ে সবকিছু বললাম। এবার হচ্ছে যে তোমাদের ওই যে রাসায়নিক রাসায়নিক সংযোগ সূত্রাবলী নিয়ে কিছু কথা বলে নেবো। তো রাসায়নিক সংযোগ সূত্রাবলী বলতে মানে কিছু কিছু এই যে কিছু নিত্যতা সূত্র, মানে এই যে সংরক্ষণ সূত্রের যে ব্যাপারগুলো, তো এই ব্যাপার নিয়ে কিছু কথা বলে নিতে হবে। তো রাসায়নিক সংযোগ সূত্রাবলীতে কি বলেছে এর, এর আন্ডারে অনেকগুলো ল আছে বা নিয়ম, বা মানে কি বলবো, অনেকগুলো রুল আছে, মানে সূত্র আছে, ফর্মুলা আছে। তো প্রথম সূত্র যেটা হচ্ছে ভরের নিত্য সূত্র। তো এখন আমরা আপাতত দু তিনটে এরকম করে ভর নিয়ে অনেক কিছু কথা বলবো। ঠিক আছে, তো সর্বশেষ ভর নিয়ে, তো এটা আবিষ্কারক কি, এই নিত্যতা সূত্রের আবিষ্কারকটা কি, just, এগুলোতে পরীক্ষা করবে না, জাস্ট জানার জন্য। এটা করেছে ফরাসি বিজ্ঞানী ল্যাবোসি। ঠিক আছে, বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী ল্যাবোসি। তো এই বিবৃতিটা, এই বিবৃতি ওটা মানে এই ভরের নিত্য সূত্রটা কি, বলেছে কোন একটা রাসায়নিক বিক্রিয়া। তো সেখানে বিক্রিয়ক পদার্থের মোট ভরের সাথে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের ভর হচ্ছে সমান। তিনি বলেছে কি, দেখো বলতে যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়ক, মানে যারা যারা বিক্রিয়া করে তাদের কি বলে, বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট। তো রিয়াক্টেন্টের সাথে প্রোডাক্ট, মানে যেগুলো হচ্ছে যে বিক্রিয়াজাত পদার্থ, তো তাদের ভর, এই দিকের ভর আর এই দিকের ভর এই সমান, অর্থাৎ আগের ভর আর পরের ভর দুটো কিছু সমান হচ্ছে। ঠিক আছে, তো আমি এটা বলতে পারি যে ধরলাম একটা এক্সাম্পল, এটা ইএক্স, মানে জাস্ট ইএক্স এক্সাম্পল, নট এক্স। তো এক নম্বর এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা ধরলাম এ প্লাস বি থেকে সি প্লাস, যদি সামনে কিছু নেই মানে এটা কি, তো এর সামনে কিছু নেই মানে এক তো আছে ধরে না হলে। তো ওটা ওই এক মানে কি, ওই এক মানে কি একটা এ না এক মূল্য। তো এটা নিয়ে পরে আলোচনা করবো, তো এখন বলে দিই এর আগে কিছু নেই মানে একটা মানে এ এক আছে, তো এক মানে হচ্ছে একটা নয়, এই এক আছে মানে এটার মানে হচ্ছে এক মোল। ঠিক আছে, তো সে যাই এক মোল, তো এক মোল মানে আমরা এটা তোমরা সবাই আশা করি জানো, তো ক্লাস 9 এটা ছিল মূল কনসেপ্টের, একটু তো পড়ে এসেছো অলরেডি। এন সমান ডাব্লিউ বাই এন, এই ফর্মুলাটা জানো। এক মোল মানে আমরা কি লিখতে পারি, যখন এক মোল মানে এনটা যখন এক, তো ডাব্লিউ সমান এম লিখতে পারি। এন এন ইজিক্যাল টু এক লেখা যেতে পারে। তো এখানে তার মানে যেটাই এর মলিকুলার মাস সেটাই এর ভর, তো ছাড়ো। তো এটা বলতে যাচ্ছে যে এটার যদি আণবিক ভর, তো আণবিক ভর ধরলাম, এর আণবিক ভর দেওয়া আছে কত দেওয়া আছে, ধরলাম এর আণবিক ভর হচ্ছে 20। তো 20 এর আণবিক ভর যদি 20 হয়, তো দেখো এটাই হচ্ছে যে তোমার ওর হচ্ছে ভর, কারণ এটা এক মোলের ক্ষেত্রে যেটাই ভর সেটাই হচ্ছে যে ওর আণবিক ভর। তো মূল কনসেপ্ট এটা আমরা জানবো। ঠিক আছে, মূল কনসেপ্ট এটা আমরা ভালো করে জানবো, এখন জাস্ট জেনে রাখো। তো এখানে এর আণবিক ভর যদি 20 হয়, তো এর ভর হচ্ছে 20, তো 20 গ্রাম। এর ধরলাম কত দেওয়া আছে, এর ধরলাম দেওয়া আছে 22 গ্রাম সাপোজ। তো এই ফর্মুলা অনুযায়ী, এই ভরের নিত্যতা সূত্র অনুযায়ী যেটা বলতে চাইছে যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া, যে কোনো এই যে কোনো রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক মানে হচ্ছে যে রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট। তো বিক্রিয়ক মানে হচ্ছে রিয়াক্ট্যান্ট বলতে, ঠিক আছে। আর এই যে বিক্রিয়াজাত পদার্থ মানে হচ্ছে প্রোডাক্ট, এটা মানে হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রোডাক্ট। তো এটা ফর্মুলাতে কি বলতে চাচ্ছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া এই যে প্রোডাক্ট, এই সরি এই রিয়াক্ট্যান্টের মোট ভর এই এই প্রোডাক্টের মোট ভরের সাথে সমান। ধরলাম এর ভর কত এসেছে জানো, সাপোজ ধরে নাও এর ভর এসেছে তো 12 এসেছে। এর যে কত আমার মোট 44, তো 12 এখানে ধরলাম 30। তো দেখো এখানে মোট ভর কত, এখানে মোট ভর হচ্ছে কত 42, এটা কত দেখো 42 হচ্ছে। তো এটা তো জাস্ট আমি এমনি তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এর যে একটা হচ্ছে বাস্তব উদাহরণ, ঠিক আছে। তো এর একটা বাস্তব উদাহরণ, তো বাস্তব একটা উদাহরণ দেওয়া আছে যেটা এমএসসি দেখো যে NaCl আর AgNO3। আচ্ছা আগে ছোট দিকে একটা আচ্ছা ধরে নাও NH3, এটা এটা দেখো NH3 প্লাস H3, এই রিঅ্যাকশনটা আশা করি জানো। এই রিঅ্যাকশনে কি হয় না NH4Cl তৈরি হয়।
অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা কি হয়, এটা একটা এটা কি হয় জানো তো, হোয়াইট ফিল্ম হয় এখানে, যেখানে রিয়েকশন হয় সেটা এরকম সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তো সাদা ধোঁয়াটা ছাড়ো। তো যাই হোক, যে এখানে আমরা এই ভরের নিত্যতা সূত্রটা এটা কাজে লাগছে না দেখবো, এটা একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তো এখানে এটা কাজে লাগছে না দেখবো। তো অ্যামোনিয়ার কত, অ্যামোনিয়া নাইট্রোজেনের হচ্ছে যে আণবিক ভর কত, নাইট্রোজেন 14 থেকে 17। তো 17 আণবিক ভর যেটা, দেখো আণবিক ভর যেটা সেটা ওর ওর মানে এমনি ভর, কারণটা কি এখানে 1 মোল নেওয়া হয়েছে, তো লিখতে পারি 17। তো এ কত 17, ক্লোরিনের কত, এটা 17 গ্রাম লিখে দিতে হবে। ক্লোরিনের কত, ক্লোরিন হচ্ছে 35.5 করে হয়, আর হাইড্রোজেন একের জন্য 36.5। ঠিক আছে, তো এই 36.5, তো এখানে দেখো, এখানে একটা এই দেখো 17, নাইট্রোজেনের, নাইট্রোজেন 17, সরি 14, নাইট্রোজেনের 14 প্লাস চারটের জন্য চারটে, এটা আর ক্লোরিনের জন্য 35.5। যোগ করলে কোনটা দেখো, 0.5, 5 4 9, 9 4 13, 3 4 5, 53.5। তো এটা 53.5 হলো, এটাও যোগ করো, দেখবি এটা একই এসে। এবার তোমরা বলবে স্যার এখানে তো দ্বিতীয় থেকে যখন একটা হচ্ছে, তাহলে তো অবভিয়াসলি এটা সমান হওয়ার কথা। হ্যাঁ, এটা তো সমান হওয়ার, কিন্তু আরেকটা এক্সাম্পল, যেটা দেখলে আসলে বুঝতে পারবে। এটা বোঝা গেছে যে যেটা বলতে চাইছে সেটা শুনছে, ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কি বলতে পারে যে বিক্রিয়ার আগে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়ার পরে প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। এখানে টোটাল ভর, এখানে টোটাল ভর সমান। এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। তো 2 নম্বরে কি বলতে পারি, তো 2 নম্বরে একটা এক্সাম্পল নাও, যেটা দিচ্ছি যে NaCl আর AgNO, NaCl প্লাস AgNO। ঠিক আছে, তো এখানে কি হয় দেখো, এখানে যেটা হয় দেখো, NaCl আর AgNO সোডিয়াম ক্লোরাইড আছে যে সিলভার নাইট্রেট, এটার রিঅ্যাকশনে কি হয়, AgCl এর অদক্ষেপ পড়ে একটা, ঠিক আছে, এটা পিপিটি পড়ে, AgCl এর অদক্ষেপ পড়ে, আর হচ্ছে যে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন। ঠিক আছে, এবার হচ্ছে যে এর আণবিক ওজন দেখবো, আণবিক ওজন, কারণ এখানে আণবিক ওজন অর্থাৎ মলিকুলার মাস চেঞ্জ হয়েছে আর কি ভর হয়ে যায়। তো সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়ামের কথা বলে, সোডিয়ামের 11, 22, 23। তো সোডিয়ামের কথা হচ্ছে 23। তো সোডিয়ামের 23, 23 প্লাস প্লাস হচ্ছে 35.5। তো এখানে কথা হচ্ছে কতটা হবে, এটা হবে গিয়ে তোমার ধরুন 18.5 হবে এটা। তো আমার এটা করা আছে তো গ্রাম। এজিএন হচ্ছে কত হবে, এজি হচ্ছে যে 169, সরি, এই টোটালটা হবে 169। বাড়িতে বসে ক্যালকুলেশন করে নেবে নিজেরা, এটা 169 হবে, ঠিক আছে। আর এখানে এজিসিএল এর হবে ধরে নাও 143, আর সোডিয়াম নাইট্রেটের হবে হচ্ছে 85। তো এই দুটো যোগ করলে কত হবে জানো, এই দুটো যোগ করলে 2 2 7, আর এখানে এটা যোগ করবে, তুমি 2 2 7-এর মতো, 2 2 7 পয়েন্ট সামথিং বা এরকম এরকম কাছাকাছি অ্যাপ্রক্স, সেটা দেখে নেবে তোমরা। তো এটা থেকে এটা জানলাম যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হোক না কেন, আগের মোট ভর, বিক্রিয়ার আগের মোট ভর, বিক্রিয়ার পরের মোট ভর, সেই ভরের যোগফল এখানে সমান, আর এখানে যেটা হবে এখানে সেটা হতেই হবে, ঠিক আছে, তাহলে ব্যালেন্সে হবে না। তো যখন আমরা এখানে জানবো না, ওই তোমার লিমিটিং রেঞ্জ, ওই সব মূল কনসেপ্টে এগুলো নিয়ে আরো ডিটেলস অনেক কথা বলবো, মোল টোল নিয়ে অনেক কথা বলার আছে। তো আপাতত এতটা বুঝতে পেরেছো নাকি বল, আশা করি এতটা বোঝা গেছে। তো এখানে এখানে কেন এখানে এটা সমান, এটা আণবিক ভরটা এদের ভর হচ্ছে, বোঝা গেল, কারণ এখানে কি এন সমান ডাব্লিউ বাই, এটা তোমরা 9 আশা করে জেনেছো, যে এনটা যেখানে মোল আর ডাব্লিউটা হচ্ছে যে ওই ওই এটার, ওটার ভর হচ্ছে গ্রামে, আর মলিকুলার এম মানে মলিকুলার মাস। তো এখানে যখন এন যখন 1 হবে না, তো এখানে কিছু নেই মানে কি একটা, কিছু নেই মানে একটা করে আছে, তো একটা 1 আছে মানে একটা করে নেই, এক এক মোল আছে। তো 1 মোল হলে ডাব্লিউ সমান এম হয়, তো ডাব্লিউ সমান এম, তো এই মলিকুলার মাসটা এখানে দেখো তার এ হয়েছে, ওজন মানে ভর হয়েছে। তো আশা করি বোঝা গেছে ভরের নিত্যতা সূত্রটা। তো এর পরের টপিক নিয়ে আসছি, তো এটা আশা করি তোমরা এটা তো তুলে নাও তোমরা, আশা করি বোঝা গেছে। তো প্রথমত এবার তোমাদের এই যে রাসায়নিক সংযোগ সূত্রাবলীর আন্ডারে যে কতগুলো সূত্র ছিল, এটা 2 নম্বর হবে। তো এবার হচ্ছে স্থির আনুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। তো এটা জানার জন্য বলে রাখি,
এর আবিষ্কারক হচ্ছে যে বিজ্ঞানী প্রাউস্ট, ঠিক আছে, ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট। তো ইনি কি বলেছেন, ইনি প্রথমে এই অ্যাসিডোটা আবিষ্কার করেন, ঠিক আছে, সব ফরাসি বিজ্ঞান, সব ফরাসি বিজ্ঞান। তো ফরাসি বিজ্ঞান এইসব কাজকর্ম করার পরে কিন্তু আমাদের তারপরে আমাদের বিজ্ঞানের সব কাজকর্ম শুরু করেছে, ঠিক আছে। তো দেখেন এরা বলেছে এটা কি, যে বিবৃতিটা বলেছে যে কোনো এক্সাম্পল দিয়ে করাবো, ঠিক আছে। তো বিবৃতিতে কি বলেছে না, কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকে সংগ্রহ করা হোক বা হোক না কেন, বা যেভাবেই তৈরি করা হোক না কেন, এটার মানে হচ্ছে যে একটা কম্পাউন্ড বা একটা যৌগকে ও যে কোন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে বা কিভাবে তৈরি করা হয়েছে দেখা দরকার, ওসব আমাদের কিছু দেখা দরকার নেই। যৌগটি কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। বলেছে কি যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত, মোট উপাদান মৌলগুলি আর হচ্ছে যে কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত, এদের যে ভরের অনুপাতটা সর্বদা স্থির থাকে। স্থির স্থির হয়েছে, আচ্ছা, স্থির স্থির অস্থির হয়েছে, তো স্থির থাকে। তো এটা এক্সাম্পল না দিলে এটা একদম একটু বোঝাটা একটু চাপের আছে, ঠিক আছে। তো এক্সাম্পল দিচ্ছি দেখো। তো এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল নট এ। তো দেখো যেটা বললাম এক্সাম্পল, একটা সাপোজ ধরে নাও, আহ, একটা একটা কম্পাউন্ড হচ্ছে এ বি। সাপোজ ধরে নাও একটা কম্পাউন্ড এ বি। তো একে আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি, যেমন একটা অঙ্ক করতে করতে তোমরা বলবে স্যার একটা যে যেমন যে অনেক অনেক প্রসেস করতেই পারে, তো কিন্তু সেখান থেকে উত্তরটা কিন্তু মিলতেই হবে, ঠিক আছে। তো উত্তরটা মিলতে হবে, তো এখানে আমাদের প্রোডাক্ট একটা। এবার কেউ হয়তো এই পদ দেখেছে, একটা এখানে একটা আছে, তো মানে এখানে একটা পদ আছে, তো এদিক থেকে একটা পদ, যে যে যার যে পছন্দ সে সেখান থেকে আছে, ঠিক আছে। তো এরকমই যে সাকসেসের পথ অনেকগুলো আছে, যে কেউ হয়তো পড়াশোনা করে সাকসেস পাচ্ছে, সাকসেস মানে আমরা যেটা বলেছি টাকা। তো কেউ হচ্ছে পড়াশোনা করে পাচ্ছে, কেউ হচ্ছে চুরি ডাকাতি করে পাচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে পদ, পদ অনেক রকম আছে। তো এখানে কম্পাউন্ডটা পাওয়ার হচ্ছে পদ, ধরে নাও দুটো। তো ধরলাম কি না, এ আর বি, এ বি কম্পাউন্ড, তো এর মধ্যে কি কি আছে, এ আর বি আছে, ঠিক আছে। তো সাপোজ ধরলাম এ আর, আচ্ছা, এ আর বি, এ প্লাস বি, আর এখানে এ প্লাস বি, বাট এখানে ধরে নিলাম এর পরিমাণ আলাদা, এখানে এর পরিমাণ আলাদা, আর এখানে এই যে দুটো কম্পাউন্ড, এই যে দুটো এ আছে, তো এর এ আর বি এর এখানে পরিমাণ আলাদা। তো এখানের পরিমাণ একরকম নেবো, এখানের পরিমাণ আরেক রকম নেবো, কিন্তু কম্পাউন্ডের সাথে এরকম হবে। তো বলতে যাচ্ছি কি, শোনো বলছি, খুব বলছি যে এ আছে, খুব মজার এটা। তো ধরলাম এটা এক্স গ্রাম আছে, এক্স গ্রাম, এটা ধরলাম ওয়াই গ্রাম আছে, ঠিক আছে। আর এটা সাপোজ ধরলাম এটা এম গ্রাম আছে, এটা আছে এন গ্রাম, ঠিক আছে। আরেকটা কথা, তোমরা গ্রাম মানে যেটা লেখো, তোমরা গ্রাম মানে এটা লেখো, তাই তো। গ্রাম মানে এটা নয়, গ্রাম মানে জাস্ট, গ্রাম মানে জাস্ট এটা, জি, নট জি এম, এটা মাথায় রাখতে হইব, বুঝলে মনোরা। তো দেখো গ্রাম মানে জি দিয়ে লেখা হয়, যেমন কেজি কে তোমরা কি কেজি এম দিয়ে লেখো, জাস্ট কেজি লেখো। তো গ্রাম মানে জাস্ট জি, কোথায় কি লেখা আছে বলতে পারবো না, যেটা সঠিক সেটা বললাম, এটা মেনে চলে। তো দেখো এটা এক্স গ্রাম, এটা ওয়াই গ্রাম, এখানে একটা পদ্ধতি ছেড়ে নেওয়া হচ্ছে এম গ্রাম, এখানে হচ্ছে এন গ্রাম। তো এই ফর্মুলা বা এই ব্রাউজের এই স্থিরানুপাত সূত্রতে কি বলেছে না, এখানে এই যে এক্স আর ওয়াই এর পরিমাণ, এই যে এদের দুজনের যে ভরের পরিমাণ, আর এখানে এই দুজনের এই যে ভরের পরিমাণ সব আলাদা আলাদা। তো এই ফর্মুলা অনুযায়ী যেটা বলতে চেয়েছে যে এই এদের এ আর বি এর ভরের অনুপাত, তো এ আর বি এর ভরের অনুপাত কত হবে দেখো, এ আর বি এর ভরের অনুপাত হচ্ছে এ, এ বাই বি যদি করি, তো এ আর বি এর ভরের অনুপাত তাদের কত হচ্ছে এক্স বাই ওয়াই, ঠিক আছে, এক্স বাই ওয়াই। আর এখানে কি বলছে, আরেকটা যে পদ্ধতি যেটা হচ্ছে যে এ আর বি এটা কি কি আছে, এন গ্রাম আছে, এন গ্রাম আছে। তো এটার সাথে হচ্ছে যে এম ইজ টু এন হচ্ছে, এটা হচ্ছে যে এই তোমার সূত্রের হচ্ছে মূল ফান্ডা, যে যেভাবে তৈরি করা হোক না কেন এদের যে ভরের অনুপাতটা নেওয়া হবে না, এই এই ফর্মুলার মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যে পদে যাওয়া হোক না কেন, যে যত খুশি এ নেওয়া হোক না কেন, যে পরিমাণ যা খুশি নেওয়া হোক না কেন, এদের যে পরিমাণ এ আর বি, এদের যে পরিমাণের অনুপাত, এদের ভরের যে অনুপাত আর এদের যে ভরের অনুপাত পরস্পর সমান হবে। তো এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এন বাই এন, এটা হচ্ছে মূল, এই যে এত সূত্র এত কিছু, তো এত কিছু লেখা, এটা হচ্ছে যে এক্সাম্পল দেবো সাথে এই এই ব্যাপারটা হচ্ছে, বোঝা গেছে আশা করি। তো এটা তো এদিক দিয়ে বোঝালাম। তো জল দিয়ে একটা মানে একটা একটা কম্পাউন্ড দেখায় যে
তো ধরে নাও একটা জল আছে, তো জলে দেখো যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাতটা কত। তো দেখো এখানে কিছু নেই, মানে একটা, মানে কিছু নেই, মানে এক আছে, তো এক মানে কি একটা, আমি আগে বলেছি এক মানে হচ্ছে এক মোল। তো এক মোল মানে কি, এক মোলে যখন এক মোল মানে আমরা জেনেছি যে এম সমান ডাব্লিউ বাই এম, এটা আবার বুঝলাম। এম সমান ডাব্লিউ বাই এম, এম যখন এক তখন লিখতে পারি ডাব্লিউ ইজ ইকাল টু এম। তো এর আণবিক ভর কত হবে, 18। তো দেখো এখানে আমি যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেনের, এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত কত, হাইড্রোজেন কত, এখানে দেখো হাইড্রোজেন দুটো আছে তো দুই, অক্সিজেনের কত, অক্সিজেন কত, 16। তো এটা হচ্ছে এটা, কারণ এটা এই হাইড্রোজেন আর এই যে জলের অণু, হাইড্রোজেন আর অক্সিজেন ভরের অনুপাত কত হচ্ছে 1:8, নাকি বলতে পারি হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 1:8। তো এটা এইটা, ঠিক আছে। তো আমার জল, এবার জল, জল আমরা কি জানি, জলকে আমরা এভাবেই চিনি যে জল মানে যদি আহ, জল মানে আমরা এইচটু এটাকে বুঝি, ঠিক আছে। যেভাবে তৈরি, মানে যে প্রসেস যা খুশিতে করা হোক না কেন, এখানে কিন্তু পৌঁছতে হবে। জল যদি করতে হয় তো এখানে, এটা হচ্ছে ফর্মুলা এইচ টু। তো যেভাবে যা খুশি করে মানে জল তৈরি করো না কেন, আমাকে তো স্থিত হবে এখানে, তাই না? তো আমি করলাম কি, একবার হাইড্রোজেন, ধরুন এরকম ধরলাম, সাপোজ এরকম করলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন, এমনিতে এইচ প্লাস ওইচ মাইনাস, তো এটা আয়নের ভাঙাটা ঠিক আছে। তো আমরা করলাম কি, হাইড্রোজেন আর অক্সিজেন এখানে অ্যাড করলাম, তো এখান থেকে জল একটা একটা কম্পাউন্ড হলো, এখান থেকে হাইড্রোজেন আর জল যোগ করে এরকম হলো, আর এখানে একটা করলাম, এখানেও একই ব্যাপার যে হাইড্রোজেন আর জল অক্সিজেন তো লাগবেই, ঠিক আছে। তো এখানে করলাম কি, এখানে করলাম হাইড্রোজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের যেটা নিলাম, এর পরিমাণটা যেটা নিলাম সেটা হচ্ছে ধরে নাও কত নেওয়া যায়, 8, আর এটা নিলাম 64, ঠিক আছে। আর এখানে যেটা নিলাম 8 আর 64, এটা নিলাম হচ্ছে যে কত নেওয়া যায়, 2 আর এটা 16 নিই, এটা 2 এ 16 আছে, আচ্ছা। এটা নিন তো 3 আর এটা 24, ঠিক আছে। এবার দেখো, যেটা আমি বলেছিলাম এক্স বাই এম, এক্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম পাবো। তো এখানে দেখো 8/64, এটা সমানই কিন্তু হচ্ছে 3-এর 24। তো এটা বলতে পারি তো 3-এর 24, ঠিক আছে। তো আর এইচ এস সমান এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো যাই হোক, এটা বোঝা গেছে নাকি বল, যে বললাম যে যেভাবেই তৈরি করা হোক না কেন, আমার মেন ফর্মুলা হচ্ছে যে এটা, জলের ফর্মুলা এটা। তো তুমি যেভাবেই বানাও না কেন, তোমাকে আসতে হবে এইখানে, ঠিক আছে। তুমি যেখানে খুশি যা পৌঁছতে হবে, এখানে তো হাইড্রোজেন আর অক্সিজেন, এটা হচ্ছে যে তোমার এই দুটো নিয়ে তো আমাদের তো আসল জিনিস তৈরি করতে হবে না। তো এখানে নিলাম 8 গ্রাম, এখানে 64 গ্রাম, এখানে নিলাম 3 গ্রাম 24 গ্রাম। তো এদের যখন ভরের অনুপাত 8/64, এদের ভরের 3/24, তো এটা যদি সিম্পল বেসিসে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সাধারণ অনুপাত যেটা, তো এখানে দেখো বলেছি যে ভরের সাইড সাধারণ অনুপাত সর্বদা স্থির থাকে, এটা সাধারণ অনুপাত হবে, সাধারণ, সাধারণ অনুপাত বা সাধারণ অনুপাত বা সিম্পল রেশিও। তো এদের সিম্পল রেশিওটা হচ্ছে দেখো, এই অনেকগুলো আটি তিনশোতে হবে হবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে এই সিরানুপাত। তো আজকে বেশিটা এগোবো না, তো প্রথম ক্লাস তো কমের মধ্যে যাবো, আর পুরোটাই বেসিক, এখনো ধরে নাও চ্যাপ্টারের শুরুই করিনি। যেদিন মূল কনসেপ্ট চালু হবে না, সেদিন পাবে চ্যাপ্টার শেষ হবে, জাস্ট স্টার্ট হয়েছে। তো মূল কনসেপ্টে অনেক কিছু এই চ্যাপ্টারে রঙিন, রং বেরঙের মানে বিভিন্ন ধরনের কনসেপ্ট দেখাবো, ঠিক আছে। তো আপাতত এতটাই। তো কিছু কথা বলে নি যে আহ, তো তোমাদের যদি এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো লাগে তো একটা লাইক তো অবশ্যই, ঠিক আছে। তো চলো, তো চলো, আজ এতটাই। তো আশা করি বোঝা গেছে। তো এটা তোমরা নোটটা করে নাও, আর পরের দিন নোটটা রিভিশন করে দিয়ে আমি পরের দিন মিথানুপাত আর গুণানুপাত সূত্রটা বলবো, তারপরে যদি সময় থাকে মূল কনসেপ্টটা জাস্ট একটু শুরু করবো, ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সো ইউ, সি ইউ গাইস ভেরি সুন। তো টাটা, চলো।